নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। অ্যাডভান্টেজ আসাম 2.0, আসাম এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে পারস্পরিক উন্নয়নের পথ অন্বেষণ। আসামে বিনিয়োগের জন্য কোরিয়ান কোম্পানিগুলিকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর। বেহাল উদারবন বাজার, অতিষ্ঠ জনগণ, কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকায় ক্ষোভ। পোস্ট অফিসের সাফাই কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে উত্তাল প্রতিবাদ শিলচরে। শিলচর ত্রিবেণী রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি বসতবাড়ি। রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তি পুনঃস্থাপনায় বৃদ্ধি সময়সীমা। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজ সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। আসছি বিস্তারিত খবরে। অ্যাডভান্টেজ আসাম 2.0, আসাম এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে পারস্পরিক উন্নয়নের পথ অন্বেষণ। আসামে বিনিয়োগের জন্য কোরিয়ান কোম্পানিগুলিকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর। 25শে ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাডভান্সমেন্ট আসাম 2.0 ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কনফারেন্সের আগে তার সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দক্ষিণ কোরিয়ার শিল্পপতিদের সাথে বেশ কয়েকটি বৈঠকে অংশগ্রহণ করেন। দক্ষিণ কোরিয়া সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দক্ষিণ কোরিয়ার শিল্পপতিদের সাথে বেশ কয়েকটি বৈঠকে মিলিত হন। ডক্টর শর্মা কোরিয়ায় ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স কর্তৃক আয়োজিত এক সভায় 100 জনেরও বেশি কোরিয়ান উদ্যোক্তা এবং নেতাদের আসামে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করার আহ্বান জানান। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণে মেগা শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য একটি কোরিয়ান প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানান। মুখ্যমন্ত্রী আসাম ও কোরিয়ার মধ্যে বাণিজ্য, শিল্প এবং দক্ষতার ক্ষেত্রে অংশীদারিত্বের উন্নয়নের বিষয়ে চেয়ারম্যান কাং কিয়েংসুর নেতৃত্বে কোরিয়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির একটি প্রতিনিধি দলের সাথে আলোচনা করেন। বৈঠকের পর মুখ্যমন্ত্রী কোরিয়ান সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার পর প্রধানমন্ত্রী কোরিয়া অটোমোবাইল পার্টস ইন্ডাস্ট্রি প্রমোশন ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের সাথে দেখা করেন। এদিকে কোরিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাসে এই অনুষ্ঠানগুলি আয়োজনে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে বলে জানান। The government of India will be more aggressive in that because Government of India's Act East policy, which our Prime Minister Narendra Modi has initiated, is aimed at developing northeastern region where Assam is situated and to see that growth and industry reach northeast region. So Government of India has many policies which are centering promoting industrialization in the northeastern region only. When we go to Assam or when we go to India, we have locational advantage, strategical advantage, and also we have that special dispensation from the government of India that makes Assam a more important destination in our country. Today we have come to the Republic of Korea. We recognize, we respect the Korea's development, Korea's strengths in technology. I'd like to invite all of you, please come to Assam on 25th and 26th February. We are organizing a industrial conclave basically for investment, which will be attended by
all India's leading industrial houses. So there will be Tata is our friend, and there are many other industrial houses who is actively working in Assam. So there will be lot of scopes for collaboration also. I am sure that if any Korean industry wants to work in collaboration with India's industrial houses, we will be like to facilitate that, because India's industry has a very strong commitment for developing the northeastern region of our country. So any collaboration effort which you looking for, we can facilitate that, and Advantage Assam Conclave will be a very good platform for such discussion, for such engagement. We have already spoken that apart from an investment destination, Assam is also a very important tourist destination in our country. We host 4,000 one-horn rhino corps in our Kaziranga National Forest. So that is a UNESCO Heritage Forest and National Forest. We have 3 UNESCO Heritage Sites in Assam, and that will be for your relaxation also, that you can at least use some of your time, busy times in Assam, giving little break to your body and mind. So I'd like to invite all of you. বেহাল উধারবন্দ বাজার অতিষ্ঠ জনগণ, কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকায় ক্ষোভ। উধারবন্দ বাজারের দুর্গন্ধময় পরিবেশ নিয়ে জনগণের নাভিশ্বাস চরমে উঠেছে। আবর্জনা স্তূপে নোংরা হয়ে উঠেছে গোটা এলাকা। সরকার স্বচ্ছতার উপর বিভিন্ন পরিকল্পনা হাতে নিলেও উধারবন্দ বাজার এলাকার মধুরা নদীর পাড় নোংরা আবর্জনার জন্য ভয়াবহ রূপ নিয়েছে। প্লাস্টিক জাতীয় সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন পচাগলা দ্রব্যের স্তূপ জমে থাকায় গোটা এলাকায় নানা রোগব্যাধি সৃষ্টি হচ্ছে। এলাকায় ম্যাটেরিয়াল কালেকশন সেন্টার ও প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট বানানো হলেও প্রকল্পটি শুরু করা হয়নি এখনো। বিষয়টি নিয়ে এলাকার জনগণ বেশ কয়েকবার বিধায়ক মিহিরকান্তি সোম ও বিডিওর দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যা সুরাহা হয়নি। এতে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে স্থানীয়দের মধ্যে। সোমবার এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে শীঘ্র এলাকার পরিবেশ স্বচ্ছ করে তুলতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। অতি সত্বর সমস্যার সুরাহা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বৃহত্তর উধারবন্দের জনগণ। আমরা তো এতদ অঞ্চলের বসবাসকারী লোকজন, এখানে যে বাজার আর সম্পূর্ণ বাজারের আবর্জনার স্তূপ আমাদের এখানে বসবাসকারী লোক যারা আছে তাদের ঘরের সামনে এখানে রাখা হয়েছে, যেটা নানান ধরনের রোগী আক্রান্ত সৃষ্টি হবার দেখা দিয়েছে। এখন বর্তমান অবস্থায় আপনারা এখানে এসেছেন, আসার পর আপনারা জিনিসটা উপলব্ধি করতে পেরেছেন জিনিসটা বাস্তবে সত্য না মিথ্যা, সেটা আপনারাই যাচাই করেছেন। অনেক কর্তৃপক্ষের দৃষ্টিগোচর আমরা করেছি, কিন্তু কোনো ধরনের কোনো সুযোগ পদক্ষেপ পাইনি আজ অবধি। কিন্তু পরিস্থিতি এমন আকারে গিয়েছে যে যাতে এখানের মধ্যে যারা এখানে আনি আবর্জনার স্তূপটা তৈরি করছে ওদের সাথে আমরা বর্ষায় লিপ্ত হতে যাচ্ছি। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে যে এখন আমরা এই যে রাস্তা যেটা আছে সরকারি রাস্তা, চলাচলের রাস্তাটা আমরা বিশেষত এই গ্রামবাসী যারা এই এলাকার বসবাসকারী লোকজন এই রাস্তাটা আমরা বাধ্য হবো বন্ধ করতে। যদি সরকার কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয় না, কোনো বিভাগীয় কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ নেয় না, তাহলে রাস্তার ব্যাপারে আমরা রাস্তাটা বন্ধ করে দেব, সম্পূর্ণ বাজার রাস্তাটা বন্ধ করে দেব। কারণ এটা আমরা দৃঢ় পদক্ষেপ নিয়েছি, কারণ এছাড়া আমাদের বাচ্চা দিন রাত্র 24 ঘন্টা জাবড়া পড়ে পেচাপ করে কেউ ল্যাট্রিন করিয়া যার এই ঘরটা বাড়াইতে সময় আমরা মেলুকইয়া বাধা দিছি। এখানে ওই জায়গা চলার মতো না এই সমস্ত পয়সা দিয়া। এখানে বাজারও মানুষের বাজার করতো, হে আবার 5 টাকা দিয়া পেঁচা পড়তো নি, হে অতদিন করিয়া গেছে খোলা জায়গা। এই গোটটাই বানানিয়ে এই সমস্ত হয়েছে, কাজও লাগছে না গোটটাই জিনিসপত্র কিচ্ছু, আর কষ্টটা আমরা বুক করিয়া সব সময় আমরা গড়ো গিয়া দেখুন কি অবস্থা, দরজা জানলা লাগাইয়া থাকা যায়। পোস্ট অফিসের সাফাই কর্মীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে উত্তাল প্রতিবাদ শিলচরে। সোমবার শিলচর ট্রাঙ্ক রোডে পোস্ট অফিস ডিভিশন কার্যালয়ের সামনে সাফাই কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে হাতে হাতে প্ল্যাকার্ড ও ঝাড়ু নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাফাই কর্মীরা জানান, বিগত 2 মাস ধরে তাদের বকেয়া বেতন দেওয়া হয়নি এবং বিভিন্ন পন্থা অবলম্বন করে সাফাই কর্মীদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেন সাফাই কর্মীরা। এবং এ বিষয়ে ডাক বিভাগের আধিকারিকের সাথে কথা বলার পর সাফাই কর্মীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ চাকরি থেকে বরখাস্ত করে দেবেন বলে হুঁশিয়ারি দেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে পোস্ট অফিসের
সাফাই কর্মীরা বিভাগীয় আধিকারিক সহ সরকারের কাছে তাদের দাবি পূরণের আবেদন করেন। আমরা পোস্টাল কর্মচারী কন্টিজেন্ট স্টাফ আমরা বিগত 2 মাস থেকে আমরা বেতন পাইলাম না। এর কারণে আমরা গত জানুয়ারির 10 তারিখে আমরা হাইলাকান্দির শিলচর সব আইসলাম আমরা এখানে তার স্যারের কাছে। স্যারে আমরা মানে সান্ত্বনা দেওয়া সারিয়া তাই নকত্য পয়সা গালাগালি করছেন আমরা যে তোমরা কি আর বেতন পাইতাই কি আর কিতাব পাইতাই। কোন স্যারে গালি গালাজ করছেন? এই কৌস্তব চৌধুরী স্যার আর দীপজ্যোতি গাঙ্গুলি স্যার। তানকে কৌস্তব চৌধুরী স্যার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আর দীপজ্যোতি গাঙ্গুলি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট। এই তাই আমরা গালাগালি খরচ হয় যে তোমরা কি আর বেতন পাইতাই, যাও তোমরা কি আর বেতন মুদিয়ে দেন না পয়সা, মুদিয়ে পয়সা দিলে আমরা পয়সা দিব। এইভাবে আমরা প্রতারণা করছেন যেন আমরা লগে। আমরা কইছি স্যার সামনে একটা সংক্রান্তি আছে, আমরা যেন আমরা সংক্রান্তির যে বাজারটা করতে পারি, যেন আমরা দোকান বাকিও কি আছে তাই এইগুলা কইছে তোমরা লাগি মুদিরে ফোন করতাম না আমি এখন এইগুলা কইছে তাই আমরা প্র্যাকটিশন দেখাইছি। আমি আমার বাচ্চার ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাই প্র্যাকটিশন মতো দেখাইছি যে আমি ডাক্তার দেখাইছি ওষুধ কিনতে পারছি না, তাই না আমি কিতা করতাম। তো এখন আপনার দাবি কিতা? এখন দাবি আমরা বেতনগুলা রানিং পাইতাম অন্তনে যাওয়ার পরে। তোমার আমি রামকৃষ্ণনগর থেকে এসেছি, কিন্তু আজকে 3 মাস ধরে আমাদের বেতন নেই। কী কারণে জানি না, আজকে দিবে কালকে দিবে এরকম করে। আমরা সেদিন এসেছি, আমরা এখানে সুপারিনটেন্ডেন্টের কাছে অনুরোধ করার জন্য যে স্যার আমাদের বেতনটা হয়নি কেন। স্যার উঠে বললেন যে তোমাদের ফান্ড নেই, যার কারণে তোমাদের বেতন হচ্ছে না। কতদিন আমরা দীর্ঘ আজকে 2014 থেকে কাজ করে আসছি, কিন্তু সব আমরা বেতন পেয়ে যাচ্ছি, 1-2 তারিখের মধ্যে আমাদের বেতন ঢুকে যায়। কিন্তু এই 3 মাস ধরে কি হয়েছে যে বেতন হচ্ছে না কেন, এটা আমরা জবাব চাই। আর এর মধ্যে আমাদের হাইলাকান্দি দাদা একজন এসেছিলেন, ওনার কাছে অনুরোধ প্রাপ্তি করে বললেন যে স্যার আমাদের তো আজকে 2-3 মাস থেকে বেতন নেই, যার কারণে আমরা সবাই মিলে এসেছি যে আমরা বিবরণটা চাই, মানে জানতে চাই কী কারণে আমাদের বেতন নেই। স্যার উঠে বললেন যে না, এটা আপনাদের ফান্ড নেই, যার কারণে বেতন হচ্ছে না। ঠিক আছে, আমি মোদি দিচ্ছে না, আর ঠিক আছে আমি এটা দেখে দেবো, পরে বেতনটা ঢুকিয়ে দেবো, আপনারা চলে যান, একথা বলেছেন উনি। তারপরে আমরা ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা যাওয়ার পরে রাজুদাকে কাজ থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে কেন, এটা আমরা জবাব চাই। শিলচর শ্রীভূমি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 2টি বসতবাড়ি। শিলচর শ্রীভূমি সংযোগকারী সড়কের পাশে থাকা 2টি বসতবাড়িতে হঠাৎ সংঘটিত হওয়া ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ঘরের যাবতীয় সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যায়। মাটির চুলো থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিবরণ মতে বয়স্ক একজন মহিলা রান্না করার সময় সংঘটিত হয় এই অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণে বাইরে যেতে দেখে মহিলা ঘরের ভেতর থেকে বের হয়ে নিজেকে রক্ষা করেন। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা খবর দেয় স্থানীয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষাধিক টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রায় 45 মিনিট আগে আমাদের এই প্রতিবেশী বাপ্পা দাস তথা যে ঘরটা জ্বলছে সে হচ্ছে গঙ্গা দাস, তার বড় বোনের ঘর। আগুন লাগার খবর পেয়ে আমরা ছুটে আসি, এসে দেখি যে 2টা ঘরে মানে সম্পূর্ণ জ্বলে গেছে, কিন্তু অনেক পুরনো ঘর ছিল এবং এনডিআরএফের যে মানে অ্যাক্টিভিটি সেটাও ভালো, মানে সঙ্গে সঙ্গে ওরা এসে মানে আগুন নিভাচ্ছে, কিন্তু ঘরটা অনেক পুরানো। যাই হোক কিছু রক্ষা হয়েছে, কিন্তু আর যদি দেরি হতো তাহলে অনেক জিনিসও ক্ষয়ক্ষতি হতো, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা এখন আমরা বুঝতে পারছি না। ওরা বলবে হয়তো লাস্টে বুঝে যাবে কী ক্ষয়ক্ষতি হয়েছে। দেখলাম যে না মোটামুটি কন্ট্রোলে আসছি, কিন্তু পুরোপুরি হয় নাই, এখনো হয়ে যাবে আশা করি। আর ঘরের ভিতরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা যাচ্ছে না এখনো আমাদের। আর যে দিদি গঙ্গাদি ওনারও কিছু হয়নি, ওনারও কোনো ক্ষতি হয়নি, লাগানোর সঙ্গে সঙ্গে ওনাকে বের করা হয়ে গেছে আর কি। আর অনেক পুরানো ঘর, 50-60 বছরের উপরে তো হবে। আগুনটা কি থেকে লাগছে বলে উনি চুলায় কি বসিয়েছিলেন, চুলায় বসিয়ে বয়স্ক মানুষ তো হয়তো ভুল হয়ে গেছে আর কি, আগুনটা বেড়ে গেছে, কিচ্ছু করার ছিল না। রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি প্রতিমূর্তির পুনঃস্থাপনা আরও 1.5 মাস সময় লাগবে জানালো কমিটি। শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে আগামী 23শে জানুয়ারি নেতাজি প্রতিমূর্তির পুনঃস্থাপনা প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গেলেও অন্তিম মুহূর্তে অন্তত 40 থেকে 45 দিন পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি। সোমবার শিলচর গান্ধীবাগে সাংবাদিক সম্মেলন ডেকে স্থাপনা কমিটির আহ্বায়ক তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এক্ষেত্রে বিলম্বের জন্য শহরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, আনুষঙ্গিক সব প্রক্রিয়া শেষ করে মূল কাজে হাত দেওয়া সম্ভব হয়েছে রবিবার থেকে। সরকারি জমি দখলমুক্ত করে কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খানিকটা দেরি হয়েছে। এছাড়া প্রতিমূর্তি এখনও শিলচর এসে পৌঁছায়নি। তবে তিনি শহরবাসীকে আশ্বস্ত করে বলেন, উন্মোচনের দিন তারিখ যাই হোক না কেন
রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে এর উন্মোচন হবে এটা নিশ্চিত। আর এই অনুষ্ঠানে ত্রিপুরা এবং মণিপুরের মুখ্যমন্ত্রীকেও উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হবে। সেই হিসেবে অন্তত এবারকার মতো গান্ধীবাগ পার্কেই অস্থায়ীভাবে আমাদের নেতাজিকে শ্রদ্ধা জানাতে হবে। নেতাজি মূর্তির নবনির্মাণ ও স্থাপনা কমিটির পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের শিলচর, কাছাড় তথা বরাক তথা রাজ্যবাসীর সকল জনসাধারণকে আহ্বান রাখতে চাই যে আমরা আপনাদেরকে বলেছিলাম গত 28 তারিখে আমাদের ভূমি পূজন হয়েছে। রাঙ্গিরখাড়ি যে জায়গায় নেতাজি মূর্তি ছিল, এই নেতাজি মূর্তিকে আমরা রিইনস্টল করবো। আমরা তার উদ্দেশ্যে আমরা এই মূর্তিটাকে আমরা শিফট করেছিলাম গান্ধী পার্কে। আমরা আশা রেখেছিলাম যে 23 জানুয়ারি 2025-এ সেটাকে আমরা উদ্বোধন করতে পারবো, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে না। তো আরও কিছুটা দিন সময় আমরা আশা রাখছি যে আগামী 30-40 দিন আরও সময় লাগবে। এই সময়ের ভেতরে আমাদের সম্পূর্ণ কাজ শেষ হবে। তাই সকলকে আমরা আহ্বান রাখতে চাই আমাদের যে কমিটির পক্ষ থেকে, আপনারা এইবার অর্থাৎ 23 জানুয়ারি 2025 ইংরেজিতে গান্ধী পার্কে আপনারা এসে নেতাজি মূর্তিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। মূর্তির কাজ মোটামুটিভাবে শেষ হয়ে গেছে। আমরা অরুণ যোগীরাজের কাছে গিয়ে দেখা করে মূর্তি দেখে এসেছি। তো মূর্তির কাজ সম্পূর্ণ হয়ে গেছে মোটামুটি আমরা বলতে পারি, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যে সার্কুলটা রয়েছে, এই সার্কুলটাকে আমরা রোটারিটা যেটা রয়েছে তার কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে। অত্যন্ত কঠিন কাজ, তাই একটু সময় লাগছে। আর পাশাপাশি আমাদের যে সাইটের বিউটিফিকেশন, যেটা ড্রেনের উপর নালা যেটা রয়েছে, সেই ড্রেনের উপর আমাদের টাইলসের ব্যবহার হবে বা নতুন সুন্দর লাইটের ব্যবস্থা হবে। তো এইগুলো করতে কিছুটা সময় প্রয়োজন। তার জন্য আমরা আশা রাখছি যে আগামী আরও 5 তারিখের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে সেটা হবে। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কার্যালয়ের পরিকাঠামো উন্নয়ন কাজের সূচনা। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কার্যালয়ের পরিকাঠামো উন্নয়ন কাজের সূচনা হলো সোমবার। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা 15,80,000 টাকার কাজের সূচনা হয় এদিন। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়েছে। এই অর্থের মধ্যে মহাসভার কার্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ, আর্থ ফিলিং ও গেট নির্মাণ করা হবে। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিশিষ্টজনেরা এই অর্থ প্রদান করা রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের উন্নয়নে আগামীতে যাতে আর অর্থ প্রদান করা হয়, এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের উন্নয়নে আগামীতে যাতে আরও অর্থ প্রদান করা হয়, এই আহ্বান জানান তারা। আজকের এই শিলান্যাস অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য হলো বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল আসাম সরকার যেহেতু দিয়েছে, তৎসঙ্গে এই সমাজকে গড়িয়ে ওঠার জন্য বা সমাজের পরিকাঠামো সুন্দর করে গড়িয়ে ওঠার জন্য যে আসাম সরকার আমাদেরকে সাহায্য করার সুযোগ দিয়েছে, তার জন্য আসামের মুখ্যমন্ত্রী মহাশয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, ওনাকে গোটা সমাজের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমরা জ্ঞাপন করছি। আজকের এই মহাসভার অফিস প্রাঙ্গণে বাউন্ডারি ওয়াল, আর্থ ফিলিং এবং গেট, এই যে 15,80,000 যে অ্যামাউন্ট আছে অনুদান আসাম সরকার দিয়েছে কাউন্সিলকে, এবং কাউন্সিলের পক্ষ থেকে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের এই মহাসভার অফিসে দিতে পেরে নিজেদেরকে গর্ব মনে করি এবং ধন্য মনে করি। আমি যেহেতু এক চেয়ারপারসন হিসাবে আজকে 2022 এবং 23-24-এর সেকশন ইমপ্লিমেন্ট করার একটু দেরি হয়ে গেছে, যেহেতু আমাদের 15,80,000 দেওয়া হয়েছে। আজকে আমি নিজেকে গর্বিত বলে মনে করি, যেহেতু আজকে একটা ক্ষুদ্র সমাজ, আমাদের ডেভেলপমেন্ট কাউন্সিলের বলতে গেলে সমাজ একটু ক্ষুদ্র সমাজ। যেহেতু আমি নিজেকে এক মহিলা হিসাবে আমি এই অনুদানটা দিতে পেরেছি। প্রশাসনের হস্তক্ষেপে বাদ্রিপাড়ের মন্দির নির্মাণ ও কবরস্থানের সীমানা নির্ধারণ সমস্যার সমাধান হলো। মন্দির নির্মাণ ও কবরস্থানের সীমানা নির্ধারণ নিয়ে বাদ্রিপাড়ে দুই সম্প্রদায়ের মধ্যে সমস্যার সমাধান হলো। সোমবার দুপুর 1টায় উধারবন্দে সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ ও
পুলিশ প্রশাসন সহ দুই পক্ষের লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাটোয়ারি দিয়ে মাপজোক করিয়ে পিলার স্থাপন করে দুই পক্ষের জায়গার স্থায়ী সমাধান করে দেন। সম্প্রতি গত 15 জানুয়ারি আনুমানিক দুপুর 1টায় উধারবন থানার অন্তর্গত মাঝারগ্রাম জিপির বাদ্রিপাড় ষষ্ঠ খণ্ডে মন্দির নির্মাণ ও কবরস্থানের জমি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। জানা গেছে 2022 সালের 16 অক্টোবর বাদ্রিপাড় ষষ্ঠ খণ্ডে একটি পিপল গাছ কাটাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছিল। কবরের স্থানের পাশে ছিল পুরনো একটি পিপল গাছ। এই গাছটিকে কেটে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের আধিকারিকরা। তারা গিয়ে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। পরে প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে উভয় সম্প্রদায়ের লোকেদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় বিষয়টি মীমাংসায় কেটে ফেলা পিপল গাছের জায়গায় নতুন একটি পিপল গাছ লাগানো সহ হিন্দুদের জন্য এলাকায় একটি হনুমান মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাছাড়া দুই সম্প্রদায়ের লোকেদের নিয়ে একটি শান্তি কমিটি গঠনও করা হয়েছিল। লগতে এক্সিষ্টিং যিখন কবৰস্থান আছে তেখেতসকলৰ কাৰণে তেখেতসকলৰ ছাফিচিয়েণ্ট মাটি পাইছে। চ' দুয়োটাই পক্ষই সন্তুষ্টি ব্যক্ত কৰিছে, তেওঁলোক ছেটিছফাইড আমাৰ সকলোৱে। চ' সেইকাৰণে মই গোটেই যি লোকেল পিপল আছে তেওঁলোক ধন্যবাদ জনাইছোঁ। কতটুকু জায়গা মন্দিৰৰ জৰিয়ে এতিয়া বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে ইমাদ উদ্দিন বুলবুল স্মরণে শ্রদ্ধাঞ্জলি। তার একনিষ্ঠ কর্মতৎপরতার নানা দিক নিয়ে আলোচনা। বিশিষ্ট আইনজীবী, লেখক, সমাজচিন্তক তথা বহুমুখী প্রতিভার অধিকারী ইমাদ উদ্দিন বুলবুল আজীবন যেভাবে জনগণের কল্যাণে কাজ করে গিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে। রবিবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে ইমাদ উদ্দিন বুলবুল স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এভাবেই তার একনিষ্ঠ কর্মতৎপরতা নানা দিক আলোচিত হয়। প্রেস ক্লাব সভাপতি বিজয় কৃষ্ণনাথের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত মুখ্য বন সংরক্ষক ডক্টর সলমান চৌধুরী, কবি সাংবাদিক অতীন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, বাবুলহোর অধ্যাপক আলাউদ্দিন মণ্ডল, অধ্যাপক সুব্রত দেব, সঞ্জিত দেবনাথ, সাগ্নিক চৌধুরী, সঞ্জীব রায়, কস্তুরী হোম চৌধুরী, সীমান্ত ভট্টাচার্য প্রমুখ। এবং আমার পরিচয়, আমি যখন ক্লাস 4-এ ভর্তি হইলাম তখন 71-এ, তখন পত্র পত্রিকা তো সিদ্ধেশ্বর হাই স্কুলে পাওয়া যাইত না, এখন হায়ার সেকেন্ডারি। কুতু, ময়নুন, কৃপেশ মালাকার এরা বামপন্থী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এবং এরা একটা ক্লাব ছিল, এটার নাম ছিল প্রগ্রেসিভ একাডেমি। তাদের অফিসটা ছিল, ওনার বাবার টেইলারিং এর যে দোকানটা ছিল, এটা ঘরটা একটু বড় ছিল, ওখানে একটা টেবিল, কয়েকটা চেয়ার থাকতো। দেখলাম যে অনেক ছোট বাচ্চারা ছড়া লেখে, তো আমিও ছড়া লেখা আরম্ভ করলাম। উনি তখন ম্যাট্রিক পাস করিয়া কলেজে পড়ে। বাল্য শিক্ষা এমই লেভেল এবং ম্যাট্রিক লেভেল মাদ্রাসা হয়েছে, আপনারা জানেন কি না জানি না, বদলপুর সিনিয়র মাদ্রাসাতে উনি ছাত্র ছিলেন। মানে আমার যেটা মনে হয়, আমার যেটা ফিলিংস ওনার সম্পর্কে, খুবই ক্লোজ ছিলাম। কারণ কোর্টে উনিও নিস্তারাতে বসতেন, আমিও নিস্তারাতে বসতাম, প্রতিদিনই দেখা হতো, কথা হতো। মানে একটা মানুষের যে মানে কোন জায়গা থেকে কোন জায়গাতে তিনি যেতে পারেন, তার একটা মানে পরস্পর বিরোধী যে ব্যাপার ছিল, সেই জায়গা থেকে তিনি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে কীভাবে গেলেন। তিনি কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, বদরপুর দেউলাল সিনিয়র মাদ্রাসার স্টুডেন্ট, ঠিক আছে, ওখান থেকে তিনি ম্যাট্রিক পাস করেছিলেন। তাহলে তিনি তো একজন ভালো মৌলবী হতে পারতেন। কলেজে আসলেন, কাঁচা কলেজে এসে তিনি ভর্তি হয়েছেন, ইউনিভার্সিটি পড়েছেন, 1974 ইংরেজিতে গ্র্যাজুয়েশন নিয়েছেন, ইকোনমিক্স অনার্স। ইকোনমিক্স এটা পুরো উল্টো ব্যাপার। এবং গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে 1975-এ তিনি ইকোনমিক্স নিয়ে তিনি এমএ পাস করেছেন। তারপর তিনি জার্নালিজম পড়েছেন, জার্নালিজমে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। আজকে জানলাম সে পড়ে। তো আমার তো একটা ব্যাপার আছে, যার সঙ্গে পরিচয় হয় আমি তো সহজে ছাড়ি না। তো তার সঙ্গে একটা ইয়ে হয়ে গেল যে তোমাকে তো এখন কলেজে ভর্তি হওয়া প্রয়োজন। সে যাই হোক বদরপুর ছেড়ে এসে কাছাড় কলেজে ভর্তি হলো।
আমাদের সঙ্গে যোগাযোগ, আমাদের পত্রিকার সঙ্গে, আমাদের পত্রিকা যখন সাপ্তাহিক যুগসংখ্য, সেই সময় গুয়াহাটি থেকে লেখাপড়া তো আমাদের প্রতিনিধি এই এবং সাংবাদিকতার প্রতি তার যে আকর্ষণ, সেই উদ্দেশ্যে সেই MA ইকোনমিক্সে করছে, সঙ্গে সঙ্গে ডিপ্লোমা। সেই সময়ে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না জার্নালিজমে, সেই শুরু। এর পর থেকে তো সুখে দুঃখে সবসময় আমরা একসঙ্গে সাপ্তাহিক। কিন্তু তার দুঃখ ছিল যে অন্যান্য বিভাগগুলো কিন্তু সেই কাজটা করে। তো আমি সিস্টেমের ভিতর থেকে ভিতরের খবর জানি, সেটা বাইরে বলা যায় না। কিন্তু বাংলা বিভাগ অন্তত অসামান্য কাজ করেছে, যে কাজের জন্যই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, যে আন্দোলনের বিষয় ছিল। এইটা বাংলা বিভাগ আমাদের সঙ্গে গল্পের সঙ্গে আমি বলছি, যদিও আমি বাংলা বিভাগে পরে জয়েন করেছি প্রায় 16 বছর আগে। এটা হয়েছে কিন্তু অবজেক্টিভ হচ্ছে, কোনো রকম আবেগ বা এই জন্য না। অন্যদিকে কথা আলোচনা করি সবাইকে। হিমাদ্রি মুর্মু সাহেবকে আমার থেকে আপনারা অনেক দিন ধরে সবাই দেখেছেন, আমার দেখা বলে খুব স্বল্প সময়। যে জীবিত মানুষ খুব প্রশংসা চায়, পৃথিবীর সমস্ত মানুষের প্রশংসা চায়, ধর্মেও আছে, সব ঈশ্বরের প্রশংসা চায়। সাহিত্য সংস্কৃতি মানুষের সেন্সিটিভ হন তো। শিলচর শঙ্কর মঠ মিশনের নবনির্মিত পার্থসারথী শিব মন্দিরের শুভ উদ্বোধন হলো রবিবার। শিলচর সোনাই রোড মহাপ্রভু সরণিস্থিত বহু প্রতীক্ষিত শিলচর শঙ্কর মঠ ও মিশনের নবনির্মিত পার্থসারথী শিব মন্দিরের শুভ উদ্বোধন হল বৈদিক মন্ত্রপাঠ ও অখণ্ড প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আন্তর্জাতিক গীতা প্রচার সংস্থা ও শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের হাত দিয়ে সঙ্গে উপস্থিত ছিলেন দেশ বিদেশ থেকে আগত সাধু সন্ত সহ তার সঙ্গে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন সকাল থেকে নবনির্মিত পার্থসারথী শিব মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি, শ্রী শ্রী চণ্ডীপাঠ, শ্রী রুদ্রাভিষেক, গীতা পাঠ, হনুমান চালিসা পাঠ, রাম নাম স্তোত্র পাঠ, উক্ত মিশনের প্রশিক্ষণার্থীরা ছাত্রছাত্রীদের দ্বারা দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এর মধ্যে প্রতি বছরের নেই এবছরও সনাতনী ধর্ম সম্মেলন। এতে উপস্থিত আন্তর্জাতিক গীতা প্রচার সংস্থা ও শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী মাধবানন্দ গিরি মহারাজ, শঙ্কর মঠ ও মিশনের বারাসাত শাখার কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী পল্লবানন্দ মহারাজ, শ্রীমৎ স্বামী প্রকাশানন্দ গিরি মহারাজ প্রমুখ উপস্থিত ছিলেন। এই এরিয়াতে বসবাস করে যারা সিভিলিয়ান, আমরা আমাদের মূলত সুরক্ষা প্রদান এই শঙ্কর মঠ মিশনের স্বামীজিদের মাধ্যমে হচ্ছে। তাই তাদের চরণে শতকোটি প্রণাম নিবেদন করছি। আমি মূলত বলার কিছু নেই, স্বামীজিরা এখানে তাদের উপদেশমূলক বক্তব্য রাখবেন। শুধু একটি কথাই বলতে চাই যে স্বামীজি আজকে যারা বাইরে থেকে এসছেন এখানে, মূলত আমাদের এই আশ্রমের যিনি প্রধান, যিনি বাংলাদেশ থেকে এসছেন, আপনারা জানেন যে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য যারা ওই দেশে প্রতিনিয়ত হিন্দুদের সুরক্ষা হওয়ার পক্ষে কাজ করে যাচ্ছেন, আর তাদের মাধ্যমে কিন্তু আমরা সুরক্ষিত রয়েছি। আপনারা লক্ষ্য করেছেন যে ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তীকালে যারা এই স্বাধীনতা আনিয়ে দিয়েছিলেন, যাদের রক্তে রঞ্জিত হয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তাদের যে স্বপ্ন ছিল, এই স্বপ্ন স্বাধীনতার পরবর্তীকালে কিন্তু কথায় হারিয়ে গেছে। স্বাধীন ভারতে আমরা আবার পরাধীনভাবে আমরা বাঁচতে শুরু করেছিলাম। গীতার মধ্যে যে সনাতন ধর্মকে ঐক্যবদ্ধ করা, এটাই ছিল গুরুদেবের প্রয়াস। তাই গীতার পতাকা তলে সকলে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এটাই গুরুদেবের মন্ত্র ছিল। গীতার মন্ত্রের মধ্যে দিয়ে গুরুদেব দেশে বিদেশে সেই গীতা প্রচার করেছে। গীতা মন্ত্রে বিকৃত হলে মৃত্যু হয়ে থাকে। গীতার প্রকৃত সত্য কথা
এই মৃত্যুকে জয় করা। জন্ম মৃত্যু যারা বিহারি এগুলো মানুষের জীবনে আসে আর যায়। মৃত্যু জয় করার সহজ এই পথ একমাত্র গীতা অনুসরণ করলে আমরা সেই পথে গমন করলে আমরা প্রকৃত ফল লাভ করতে পারি। তাই সংগ্রাম মিশন এই ছাত্র ছাত্রীদের গীতা শিক্ষা প্রদান করছেন। আমাদের গীতা প্রতিযোগিতা সমাপন হলো। তাই সংক্ষিপ্ত সময়ে আজকে পুরস্কার বিতরণের কথা ছিল, কিন্তু সময়ের জন্য আমরা সংক্ষিপ্ত করছি। শুধু ক খ গুরুর মধ্যে গুরুকে আমরা আমাদের মাননীয় বিজয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান এবং পরবর্তী আগামীকাল আমরা অন্যান্য গ্রুপকে এবং খগুরুকে পুরস্কার প্রদান করব। প্রাক্তন উপাধ্যক্ষ ডক্টর ননী গোপাল দেবনাথ প্রয়াত, শোকের ছায়া রাধামাধব কলেজে। প্রয়াত হলেন শিলচর রাধামাধব কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ডক্টর ননী গোপাল দেবনাথ। রবিবার রাত 1:28 সুদূর হায়দ্রাবাদের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 66 বছর। রেখে গেছেন স্ত্রী নিবেদিতা দেবনাথ, একমাত্র পুত্র সোহম দেবনাথ সহ অসংখ্য গুণমুগ্ধদের। উল্লেখ্য, প্রয়াত দেবনাথ দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। এদিকে ননী গোপাল দেবনাথের আকস্মিক প্রয়াণের খবর চারদিকে ছড়িয়ে পড়তেই সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাধামাধব কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, ইনচার্জ প্রিন্সিপাল ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, IQS এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী সহ কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট যৌথ উদ্যোগে রুকনি চা বাগানে বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট যৌথভাবে রবিবার রুকনি চা বাগান হাসপাতাল প্রাঙ্গণে একটি বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছে। এই শিবিরে ইয়টস এগেইনস্ট সোশ্যাল ইভিলস কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এই শিবিরে ডক্টর রাহুল যাদব এবং অপটোমেট্রিস্ট দীপিকা ঘোষ 133 জন রোগীকে পরীক্ষা করেন, যার মধ্যে 32 জনের ছানির সমস্যা শনাক্ত হয়। তাদের সকলেরই ছানি অপারেশন বিনামূল্যে শিলচরের চৌধুরী আই হাসপাতালে পরবর্তী 7 দিনের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন করা হবে। এছাড়া চশমার প্রয়োজনীয়তা থাকা রোগীদের বারিকনগরের চৌধুরী ভিশন সেন্টারে পাঠানো হয়েছে। ভ্যালি ভিউ ক্লাবের পক্ষে ক্লাব সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সম্পাদক ডক্টর অনুপ রায়, প্রকল্প চেয়ারপারসন বিশাল রায় এবং গাইডিং লায়ন সঞ্জীব রায় উপস্থিত ছিলেন। ইয়াসের পক্ষে শিবির ইনচার্জ মধু কালিন্দি, কোঅর্ডিনেটর প্রীতম পাল, কুমুদ রায়, রানা মাল এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সংগঠন রুকনি যুব ভারতী ক্লাব শিবিরটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। টি-স্টেট হসপিটালে এসেছি, তো আমরা 130 জনের কাছাকাছি রোগীকে দেখেছি, যাদের মধ্যে 33 জনের শনাক্তকরণ করা হয়েছে, যাদেরকে বিভিন্ন তারিখে যেমন সোমবার থেকে শনিবার অবধি আমরা অপারেশন করব বিনামূল্যে। তার সাথে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করেছি। আর যাদের রিফ্রেকশন ধরা পড়েছে ওদেরকে আমরা আমাদের চৌধুরী আই ক্লিনিক ভিশন সেন্টার বারিকনগর ব্রাঞ্চে রেফার করেছি। ধন্যবাদ। আজকে আমরা শিলচর লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ উদ্যোগে প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট এবং লোকাল রুকনি যুবশক্তি ক্লাবের ব্যবস্থাপনায় আজকে এখানে একটা চক্ষু ছানি শনাক্তকরণের শিবিরের আয়োজন করা হয়েছিল। তো উক্ত শিবিরে প্রায় 133 জন রোগী আমাদের এখানে যারা বিশেষজ্ঞ ডক্টররা এসেছিলেন ওনারা পরীক্ষা করে ব্যবস্থাপত্র দিয়েছেন। এর মধ্যে 33 জনের ছানি শনাক্তকরণ করা হয়েছে, যেটা সম্পূর্ণ বিনামূল্যে শিলচর চৌধুরী আই হসপিটালে শনিবার থেকে সোমবার পর্যন্ত সেইগুলা করানো হবে।
বিশেষ করে আজকের এই যে উদ্যোগটা নেওয়া হয়েছিল সেটা শিলচর লায়ন্স ক্লাব অফ শিলচর বেলিভিউ এবং ইয়াসি যেটা ইউথ এগেইনস্ট সোশ্যাল অ্যাবিল, এই ইয়াসি বিশেষ উদ্যোগ থাকার কারণে এবং বিশেষ করে সেখানে আমাদের লায়ন্স ক্লাবের শিলচর জোনের যে চেয়ারপারসন লায়ন সঞ্জীব রায় মহাশয় এবং শিলচর বেলিভিউ ক্লাবের প্রেসিডেন্ট সম্মানিতা লায়ন বন্দিতা ত্রিবেদী রায়, ওনারা সচেষ্ট প্রচেষ্টার ফলস্বরূপ আজকে আমরা ক্যাম্প করতে সক্ষম হয়েছি। সোনাই এনজি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে 2 দিবসীয় গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা। সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন খোঁজের উদ্যোগে সোনাই এনজি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা। আগামী 23 ও 24 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ইতিমধ্যেই 12 দলের খেলোয়াড় নিজের নাম নথিভুক্ত করেছে। সোমবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, চতুর্থবারের মতো আয়োজিত হতে যাওয়া ভলিবল প্রতিযোগিতাটি প্রয়াত অজিত সোম ও মঞ্জু সোমের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে নগদ 5,000 টাকা সহ ট্রফি তুলে দেওয়া হবে। দ্বিতীয় পুরস্কার ট্রফি সহ নগদ 3,000 টাকা রাখা হয়েছে। এছাড়াও থাকছে অন্যান্য আকর্ষণীয় পুরস্কার। এবছর সংস্থার চতুর্থ আয়োজনকে সফল ও সার্থক করতে সকলের সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা। সাংবাদিক সম্মেলনে খোঁজের সভাপতি ডক্টর এম মাসুম আহমেদ, সাধারণ সম্পাদক সজল লস্কর ও কল্যাণ কুমার চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী 23 ও 24 জানুয়ারি আমরা একটি গ্রামীণ ফুটবল প্রতিযোগিতা ভলিবল প্রতিযোগিতার আয়োজন করতেছি। দিবরাত্রি সেই প্রতিযোগিতাটা হবে। সেই প্রতিযোগিতা হবে মঞ্জু সোম এবং অজিত সোম এর স্মৃতির উদ্দেশ্যে। আমরা প্রতি বছরে এটা করে থাকি। এবার নিয়ে এটা চতুর্থবার আমরা আয়োজন করতেছি। সোনাই এনজি স্কুল মাঠে সেটা হবে এবং সেটা গ্রামীণ ভিত্তিতে হবে। 12টি টিম তাতে অংশগ্রহণ করবে। এটা প্রাইজ মানি প্রতিযোগিতা। প্রথম প্রাইজ থাকবে 5,000 টাকা, দ্বিতীয় প্রাইজ থাকবে 3,000 টাকা। এছাড়াও বেস্ট প্লেয়ার, বেস্ট প্রমিজিং প্লেয়ার এবং বেস্ট লিফটার এই প্রাইজগুলো থাকবে। আমার মা আর বাবার উদ্দেশ্যে যে এই প্রতিযোগিতাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিগত 3 বছরে আমরা আমাদের পরিবার পুরোপুরিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে, বিশেষ করে মাসুম স্যার এবং সজল লস্করের প্রতি যে ওদের অর্গানাইজেশনের ক্যাপাসিটি দিয়ে এই ইভেন্টটাকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। এবং গ্রামীণ ক্রীড়া ক্ষেত্রে এখন কিছু কিছু জায়গা থেকে আমরা শুনি এই প্রতিযোগিতাটা কবে হবে, এই ধরনের যখন কথাবার্তা শুনি তখন স্পন্সর হিসাবে আমাদের সার্থকতা আসে। যে আমাদের খোঁজের উদ্দেশ্যই হলো যে গ্রামীণ ক্রীড়াকে সুসংহত করা এবং গ্রামের ছেলেমেয়েদেরকে উৎসাহিত করা, যাহাতে তাহারা সেখানে খেলাধুলা করে শহরে এসে তাদের আধিপত্য দেখাতে পারে। আমরা ফুটবল খেলা খেলেছি মহিলাদেরকে নিয়ে, হকি খেলেছি মহিলাদেরকে নিয়ে, কবাডি খেলা খেলেছি মহিলাদের টিম দিয়ে এবং তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা বিভিন্নভাবে তাদের উদ্দেশ্যে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিয়েছি। আগামী 23 জানুয়ারি থেকে আমরা সোনাই মাঠে গ্রামীণ ভলিবল প্রতিযোগিতার আয়োজন করতে চলেছি। এই প্রতিযোগিতা মঞ্জুশ্রী সোম ও অজিত কুমার সোমের স্মৃতির উদ্দেশ্যে। এখানে প্রাইজ মানি ভলিবল থাকবে। প্রথম 12টি দলকেই আমরা এই খেলায় সুযোগ করে দিচ্ছি এবং প্রথম 12টি দলের মধ্যে যারা 8টি দল প্রথম কোয়ালিফাই হবে তাদেরকে আমরা ভলিবল 8টি ক্লাবকে ভলিবল দেওয়া হবে, 8টি ভলিবল, এবং এরপর যে চ্যাম্পিয়ন হবে এবং রানার্স হবে তাকে দেওয়া হবে 1 সেট করে জার্সি। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। অ্যাডভান্টেজ আসাম 2.0 আসাম এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে পারস্পরিক উন্নয়নের পথ অন্বেষণ। আসামে বিনিয়োগের জন্য কোরিয়ান কোম্পানিগুলিকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর। বেহাল উদারবন বাজার অতিষ্ঠ জনগণ, কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকায় ক্ষোভ।
পোস্ট অফিসের সাফাই কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে উত্তাল প্রতিবাদ শিলচরে। শিলচর ত্রিভুমি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 2টি বসত বাড়ি। রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তি পুনঃস্থাপনায় বৃদ্ধি সময়সীমা। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্ত।